যদি জামাতকে মাঠে নামতে বাধ্য করে, আপনি দেখবেন যদি গণভোটকে সমর্থন না দেয় সরকার টিকবে না। 28 সনে আবার বাংলাদেশে নির্বাচন হবে, আমি বলে রাখলাম কথাটা। গণভোট যদি ইন্ডিয়ান কৌশলে যদি নির্বাচনের পরে এখন যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে গণভোটের এই সংস্কার করেও এর ভিতরকে আটসাট দিয়েও যদি এইটাকে যদি সমর্থন না করে, এটাকে অ্যামেন্ডমেন্ট না করে, এটাকে যদি সংসদে যদি পাস না করে, আপনি দেখবেন 28-29 সনে আবার নির্বাচন হবে। আমি বলে রাখলাম এই কথাটা, অত্যক্তি করছি, আমাকে হয়তো এই কারণে মাসুল দিতে হতে পারে। জনগণের এই ম্যান্ডেটকে আপনি গুরুত্ব দিবেন না, আপনি আপনার খামখেয়ালি ভাবে ভাবতেছেন 113 সিট 11 সিট পাইছি এই জন্য দেশ চলে যাবেন। অত সহজ না। আপনার গঠনমূলক কোনো কাজ নাই, আপনার সিভিল সার্ভিসের লোক নাই, বিডিআর এর লোক নাই, পুলিশের লোক নাই, আপনার কোন জায়গায় লোক আছে? আপনার সমালোচনা তো পর্যালোচনা তো আসবেই। আমরা 3 মাসে একটা কথা আছে, মূলা চাষ করে যারা, তাদের 2 পাতা দেখলেই ঠিক পাওয়া যায় যে এটা মূলা ধরবে অথবা এটা শাক হয়ে যাবে। তো আমি কথা প্রসঙ্গে কিন্তু মির্জা ইয়াসিন ভাই বলে ফেলছে আমরা 5 বছরে অনেক কিছু হয়তো পাবো না। তো আমি আশাবাদী, আমি একা না, সকলেই আশাবাদী হওয়াটা এটাই হলো সুনাগরিকদের চিন্তা, ভালো। কিন্তু বিষয়টা হলো আপনি জুলাই সনদ এবং গণভোটকে যেভাবে পাস কেটেছেন এই 3 মাসে যতদিন সংসদে, জাতি আপনার কাছ থেকে কি প্রত্যাশা করবেন? কি ক্ষতি এখানে? আপনি যে গণভোটের পক্ষে হার পক্ষে ভোট দেওয়ার জন্য সম্মানিত প্রধানমন্ত্রী পিএম যিনি, উনি যে সারা দেশে ইয়ে করেছেন, ক্যাম্পিং করেছেন নিজের দলের পক্ষে এবং তার সাথে সাথে হার পক্ষে ভোট চেয়েছেন উনি। এখন 84টা ধারার মধ্যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলো আপনি যথাদ্রুত যদি এটাকে পাস না করেন, তাহলে এটা কিন্তু জাতির জন্য খুব দুর্বিষহ কষ্ট বয়ে আনবে। এবং বিএনপির মধ্যেও স্বতন্ত্র যারা সজ্জন, তারা বিএনপির বিপক্ষে কথা বলা শুরু করবে। আমি আপনার এখানে একজনের নাম বলছি না, ছাত্র দলের ছিলেন এবং তিনি সুপ্রিম কোর্টে এখন প্র্যাকটিস করেন, একজন উদীয়মান তরুণ একজন লয়ার। তিনি বলছেন যে আমি গত 15 দিন আগে এটা বুঝতে পেরে আমি দলকে মনের দিক থেকে মাইনাস করে দিয়েছি, আমি দলের সাথে থাকবো না, কাজ করব না। তাহলে এখন আমার আগে যে রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির ঘরানার তিনি সহ দপ্তর সম্পাদক ছিলেন টিপু ভাই যে কথাগুলো বলেছেন, উনি তো কথা বলতে হবে ওনার, উনি তো রাজনীতি করেন। আমি তো রাজনীতির প্ল্যাটফর্মে অ্যানলিস্টেড না যে আমার কথা বলেই আমাকে সেখান থেকে কিছু উপকৃত হতে হবে। কথা উনি এইভাবে বললেন আর আমার কথা এইভাবে। যদি আগামী 1.5 বছর 2 বছরের মধ্যে এই বিএনপি দৃশ্যমান জাতিকে কোনো কিছু উপহার না দিতে পারে, তখন অবস্থা কি হবে? তখন এই সকল ভাইদের ভাষা কি হবে? তাদের চেহারা কি হবে? কোন ভাষায় কথা বলবেন? কারণ এখানে যারা এই মন্ত্রী পরিষদে এসছেন, আমি নাম ধরে ধরে বলতে পারবো। একজন ব্যক্তি যিনি সামনের ট্রেজারি চেয়ারে বা বেঞ্চে বসেন, তার পিছনে মুরব্বীরা বসে থাকেন। উনি প্রথমই একবার এমপি হয়েছেন এই ধানমন্ডি থেকে। ওনার কাছে এখনো 3টা সিনিয়র মন্ত্রিত্ব ওনার কাছে। কই আমানুল্লাহ আমার ভাই তো একটা মন্ত্রিত্ব পায় নাই। মির্জা আব্বাস ভাই মন্ত্রিত্ব না পেয়ে কিন্তু উনি অসুস্থ হয়েছেন, ওনাকে অ্যাডভাইজার বানানো হয়েছে। এইগুলো যদি আমি বলি তাহলে এখন দল আমার উপরে ক্ষিপ্ত হবে যে আমাদের ব্যাপারে এই সমস্ত কেন কথা বলছেন। এখনো পর্যন্ত ডক্টর মঈন খানকে কোনো জায়গায় বসানো হয়নি, এখনো পর্যন্ত খন্দকার মোশাররফ সাহেবকে কোথাও বসানো হয়নি, এখনো পর্যন্ত দুর্দিনের কাণ্ডারি দেলোয়ার সাহেবের মেয়েকে কোথাও স্থলাভিষিক্ত করা হয়নি। এতগুলো মানুষকে আপনি মহিলা বিষয়ক ইয়ে করলেন, এমপি করলেন, যেটা সেখানে কি ওনার মেয়ে একটা পদ পাইতে পারতো? হচ্ছে মানে রাখান্দা অনেক অযোগ্য অপরিপক্ক ব্যক্তিদেরকে আপনি টেনে উঠাইছেন। এখন এইগুলো বললে আপনি যদি আপনার দল করার কারণে বলেন যে বড় দল সবার মন কি আর জয় করতে পারেন, তাহলে এর সাফারার হয়েছেন আমার এই টিপু ভাই, ঠিক কিনা? ওনাকে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছে। এই দলটার ভিতর কোনো শৃঙ্খলা আছে নাকি? আমি দলের বিরুদ্ধে কথা বলছি এজন্য যে বলছি যে সবেমাত্র ক্ষমতায় আসছে। আপনি দেখেন আগামী 2 বছর দেখেন, সরকারকে দেখেন, সরকার জাতিকে কি দিতে পারে। অনেকের ভাগ্যের পরিবর্তন হবে না, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। এই সরকারে যারা সরকার দিবে, সরকারের আছে কি? আমি কিছু সরকারের যারা মন্ত্রীতে আছেন, যারা বিভিন্ন কর্পোরেটে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদের ভাগ্যের পরিবর্তন হবে। দেখেন আমি বলে রাখলাম এই কথাগুলো। আমারও কিন্তু সুযোগ ছিল এই সরকারের সাথে মিলেমিশে। আওয়ামী স্টাইলই চালাবে? হ্যাঁ চালাবে, নিশ্চয়ই চালাবে। তা না হলে যেই ছেলেটা এই কারণ বাজারে মরহুম আমাদের মায়ের তুলো খালেদা জিয়ার গাড়ি বহরে আক্রমণ করেছে, এই সরকার আসার পর সেই ছেলেটাকে
তদবির করে তাকে জামিন করানো হয়েছে। এরকম অন্তত 5টা অনিয়ম দেখাতে পারবো। ছাত্রলীগ যুবলীগ করতো, সেই ছেলেরা ছাত্রলীগ করতো, সেই ছেলে এখন ছাত্র দলের কমিটিতে ঢুকে পড়েছে। কিসের মাধ্যমে? আপনি অনুসন্ধান করেন, আপনি তো একজন সাংবাদিক এবং উচ্চ লেভেলের আপনি অনুসন্ধান করতে পারেন। আর খুঁজে দেখেন আপনি এগুলো আমি মিথ্যা বলছি কিনা। কেন এটা হবে কেন? আপনার ভিতরে কি ত্যাগী কোরবানি করা লোকজন আছে না? ছাত্র সংগঠনে আছে না? যুবকরা আছে না? এখানে নীরব ভাই বঞ্চিত হয়েছেন, নীরব ভাই এখনো বহিষ্কৃত, ওই ভাইটাও বহিষ্কৃত। কারণ কি? কারণ কি? উনি ওনার পরিবর্তে উনি যে ভঙ্গিয়া রাখছেন, আমি তো জানি সেই দুর্দিনের অবস্থায় ওনাকে কেন্দ্রীয় অফিসে আমি যেখানে দেখেছি, ম্যাডাম খালেদা যেখানে বসতেন তার পাশের রুমে ওনারা 2 জন বসতেন, সেখানে যে আমি ওনার রুমে অন্তত 5-10 মিনিট বসেছি। তাহলে এই যে মানুষগুলোকে বঞ্চিত, আপনি আরো বলি, আমি অনিয়মগুলো না বললে তো মোহতারাম PM সাহেব মানে জনাব তারেক সাহেব তো এইটা তার নলেজে যাওয়া দরকার, আমাদের এই কথাগুলো তার শোনা দরকার। মেরিন চিফ ইঞ্জিনিয়ার বাগেরহাট 1 আসনে 18 সনে আপনি তাকে নমিনি করলেন, কোটি কোটি টাকা তার উপার্জনের বৈধ টাকা ব্যয় করলেন। আপনি এসে 2026-এর 12ই জানুয়ারি নির্বাচনে সেখানে একটা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের 7 নম্বর সহ সভাপতি আওয়ামী লীগের, তাকে আপনি মতুয়া সম্প্রদায়ের জন্য তাকে আপনি নমিনি করে দিলেন। কিসের নমিনি? ধানের শীষ তার হাতে তুলে দিলেন। যে লোকটা সমস্ত বিএনপির লোকজনকে মামলায় জড়াইছে, বিভিন্ন তদবির করেছে, ওসিদের দালালি করেছে, পুলিশের দালালি করেছে, সেই লোকটাকে আপনি বিএনপির প্রার্থী করলেন। বাধ্য হয়ে সেই একজন মেরিন চিফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা, তিনি স্বতন্ত্র নির্বাচন করে সেখানে জামাত ইসলামী জিতে গেছে। তাহলে আপনি কাকে, আপনি খুলনা বিভাগে এরকম একজন শিক্ষিত লোক দেখাতে পারবেন? আপনি মেরিন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, যিনি মাসে আয় করতেন অন্তত 30 থেকে 35 লক্ষ টাকা, সেগুলো ছেড়ে দিয়ে আপনার রাষ্ট্রকে মেরামত করার জন্য আপনার পাশে এসে দাঁড়াইছিলেন। আপনি তো তাকে একটা দপ্তর দিলে সে সুন্দরভাবে চালাতে পারতো, এত যোগ্যতম একজন ব্যক্তি। তা এই দলে আপনি 2 বছর পরে আপনি দেখেন কি পাবেন। 2 বছর পরে আর যদি বেঁচে থাকি তাহলে আপনার টকশোতে আবার আসবো, তখন কথা বলবো। এই কথাগুলো মনে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ও আরেকটু কথা একটু না বললে নয়, আমার এই ভাইটা মনে হয় রাজনীতি করতে করতে কেমন যেন হয়ে গেছেন। উনি বলছেন জামাত যার মিত্র হয়। আমি জামাত ইসলামী সক্রিয় করি না, আমি ইসলামী দলগুলো ঐক্যের পক্ষের লোক একজন। জামাত ইসলামীর আমি যদি সক্রিয় দল করতাম তাহলে আমি নমিনি হতাম। আপনি তো সব দল না, সম্পর্কে জানেন। আমি যা করি না, কিন্তু উনি বলছেন জামাত যার মৃত্যু হয় তার আর শত্রু লাগে না। 91 সনে 18টা সিট পেয়ে জামাত যখন বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিলেন, মন্ত্রিত্ব চাইলে নিতে পারতেন, 5টা 7টা 10টা নিতে পারতেন। ওদিকে শেখ হাসিনাও তার প্রতিনিধি পাঠাচ্ছেন গোলাম আযমের কাছে, ইনিও পাঠাচ্ছেন। তো উনি বললেন যে আমি গোলাম আযমের নিজের মুখে শুনেছি যে আমি কেন বিএনপিকে সমর্থন করলাম। তখন বিএনপিকে সমর্থনের মূল ব্যক্তি ছিলেন আপনার সামরিক বাহিনী প্রধান, সম্ভবত নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। তিনি টেলিফোন করে গোলাম আযম সাহেবকে বলছেন দেশটাকে স্থিতিশীল রাখেন, আপনারা বিএনপিকে সমর্থন দিলে বিএনপি সিট বেশি পেয়েছে, তারা দেশটা সুন্দরভাবে চালাতে পারবে। গোলাম আযম সাহেব তখন আমির 91 সনে, তখন তিনি শোরা অধিবেশন করে নিঃশর্ত, কোনো স্বার্থ ছাড়া সমর্থন করলেন। তাহলে জামাত ইসলামী তো বিএনপিকে সমর্থন করেছেন, বন্ধু হইছে, মিত্র হইছে, তাহলে বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে, তাই না? 5 বছর সুন্দরভাবে ম্যাডাম খালেদা জিয়া দেশ চালাইছে। এই জন্য ব্যালেন্সহীন কথাবার্তা বলা উচিত না। আমরা রাজনীতি করলে আমরা বায়াসড হয়ে যাওয়া দরকার না, দল কানা হয়ে যাওয়া উচিত না, দল দাস হয়ে যাওয়া উচিত না। আমাদের কথাবার্তা মেপে জুবে কথা বলা দরকার। জামাত ইসলামীর অনেক ত্রুটি আছে যেগুলো আমিও পর্যালোচনা করি, অনেক ত্রুটি আছে, কিন্তু জামাত ইসলামী তো এই যে 77 জন এমপি হয়েছে, তাই না? কম বেশি আমি জানি না, যদি বলা হচ্ছে জামাত ইসলাম আসলে যা দেখায় তা করে। কিটা জামাত ইসলামের ব্যাপারে আমি মনে হয় দ্বিতীয় স্টেজে আর কথা বলবো না। তো সরকারকে ভার্সেস বিরোধী দল, জামাত তো এখন বিরোধী দল এনসিপিকে সাথে নিয়ে, সরকারকে প্রথম জামাতের কৌশল হলো সরকার যেন 5 বছর সুন্দরভাবে রাষ্ট্র চালায়, সেই সহযোগিতা করা। দ্বিতীয় পর্যায়ে যদি জামাতকে মাঠে নামতে বাধ্য করে, আপনি দেখবেন যদি গণভোটকে সমর্থন না দেয় সরকার টিকবে না। 28 সনে আবার বাংলাদেশে নির্বাচন হবে, আমি বলে রাখলাম কথাটা। গণভোট যদি ইন্ডিয়ান কৌশলে যদি নির্বাচনের পরে এখন যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে গণভোটের এই সংস্কার করেও এর ভিতরকার ৮ দিয়েও যদি এইটাকে যদি সমর্থন না করে, এটাকে অ্যামেন্ডমেন্ট না করে, এটাকে যদি সংসদে যদি পাস না করে, আপনি দেখবেন 28-29 সনে আবার নির্বাচন হবে। আমি বলে রাখলাম এই কথাটা, অত্যক্তি করছি, আমাকে হয়তো এই কারণে মাসুল দিতে হতে পারে, এই কথাটা আমি বলে রাখলাম, আপনি ঠিক রাখবেন, দেখবেন। কারণ জামাত ইসলামীর কথা আমি বলবো না, বিএনপির মেরুদণ্ড আওয়ামী লীগের চেয়ে 10 ভাগ না 20 ভাগের 1 ভাগ শক্ত না। বিএনপিকে সাজানো কোনো পুলিশ বাহিনী আছে? সিভিল সার্ভিসে তাদের দলীয় কোনো লোক আছে? কে আছে? বিএনপিকে ঠেলা দিলে বিএনপি বেশি দিন টিকতে পারবে না। অর্থাৎ বিএনপিকে টিকায় রাখা কিন্তু জামাত ইসলামের দায়িত্ব এখন।
বিএনপিকে সঠিক পথে পরিচালনা করা জামাত ইসলামী সহযোগিতা করা উচিত। কারণ আপনি বিএনপিকে যখনই বিপদে ফেলবেন তখন বিএনপি যে ইন্ডিয়ান ঘেঁষা হয়ে গেছে এটা আরো ইন্ডিয়ান ঘেঁষা হবে এবং তাদের সেবাদাসদেরকে আরো পাশে পাওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য জামাত এতটুকু সময়ের ক্যালকুলেশনে পা বাড়াচ্ছে সামনের দিকে। আমি মনে করছি না জামাত ইসলামী সবসময় সঠিক কাজ করছে, এটা আমি মনে করছি না। কিন্তু জামাত ইসলামী তাদের ভিতর যতটুকু প্রজ্ঞা আছে তাতে বিএনপি যাতে 5 বছর দেশ চালাতে পারে এই সহযোগিতাটা তারা করতে চায়, এটা স্পষ্ট হয়েছে তাদের কথায়। এই সহযোগিতা যদি আমাদের এই সহযোগিতা এনসিপির এই সহযোগিতা যদি তারা নিতে ব্যর্থ হয় বিএনপি, তাহলে বিএনপি উষ্টা খেয়ে পড়ে যাবে খুব অতি অল্প সময়ের মধ্যে, যদি তারা মানে মানে আন্দাজি যা ইচ্ছা তাই যদি করতে চায়। কারণ এই সরকার এই নির্বাচন এটা বিএনপির একার অর্জন না, এটা জামাতের একার অর্জন না, আপামার সর্বস্তরের মানুষের অর্জন। এবং অনেক আওয়ামী লীগার ফ্যামিলি আছে যিনি অন্ধ আওয়ামী লীগার, কিন্তু তার সন্তানরা ইন্টারমিডিয়েটে পড়ে, তারা রাস্তায় নেমেছে, এরকম রাস্তায় নেমেছে কিনা বলেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি নাম বলতে পারবো, 5 জনের নাম বলতে পারবো যার বাবা ওয়ার্ড অথবা থানা লেভেলে দায়িত্বশীল, কিন্তু তার ছেলে মেয়েদের আরে অনেক এমপি মন্ত্রীর লোকেরা আত্মীয় স্বজনরা কাছের ছেলে মেয়েরাও নামছে। নেমে গেছে রাস্তায়। অতএব জনগণের এই ম্যান্ডেটকে আপনি গুরুত্ব দিবেন না, আপনি আপনার খামখেয়ালি ভাবে ভাবতেছেন 113 সিট 11 সিট পাইছি এই জন্য দেশ চলে যাবেন, অত সহজ না। আপনার গঠনমূলক কোনো কাজ নাই, আপনার সিভিল সার্ভিসের লোক নাই, বিডিআর এর লোক নাই, পুলিশের লোক নাই, আপনার কোন জায়গায় লোক আছে? আপনার 17টা বছর আপনি ক্ষমতার বাইরে ছিলেন। অতএব সময়ের ক্যালকুলেশনে বিএনপিকে বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবকে আমি রিকোয়েস্ট করব, পরামর্শ দিব খুব হিসাব কিতাব করে পা বাড়ানোর জন্য। তিনি তাই করছেন। কিন্তু তার ডাইনে বামে যারা আছে তাদের অনেককেই তিনি এখনো চিনতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুন, যেহেতু জিয়াউর রহমানের সন্তান তিনি। জি, প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব মাওলানা মোশাররফ হোসেনের সাথে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।